স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছি সারাবান তমা। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২১৪ জন। এছাড়া ৫,৪৬৫টি নমুনা পরীক্ষায় আরও ৬৩৬ করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট রোগী ১৩,৭৭০ জন। দুপুরে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এছাড়া গত ২৪ ঘন্টায় ৩১৩ জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে ২,৪১৪ জন। সচেতন আমরা আসি আমাদের কোভিড-১৯ বলি, আমাদের আজকেও মৃত্যুর তালিকায় ৮ জন মানুষ যুক্ত হয়েছেন। তাদের সকলের আত্মার বিদেহী আত্মা শান্তি কামনা করছি। এই ৮ জন ব্যক্তির মধ্যে সকলেই পুরুষ এবং বয়স বিভাজনে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩১৩ জন। তো আমি একটু সংশোধন করি, আমাদের ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ৬৩৬ জন। দর্শক, খুলনায় করোনার প্রভাবে বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও এর সঙ্গে জড়িতরা। প্রণোদনা অভাবে খাবার সংকটে এসব ব্যবসা প্রতিষ্ঠানের শ্রমিকরা। এ বিষয়ে আরো জানাতে চলে যাচ্ছি খুলনায়। সেখানে রয়েছেন সহকর্মী বাবুল আক্তার। বাবুল, খুলনায় ক্ষুদ্র ব্যবসায়ের সঙ্গে জড়িতদের বর্তমান পরিস্থিতি কি? ধন্যবাদ তোমা। দীর্ঘ ১ মাস ১০ দিন সরকারি ছুটির ঘোষণা থাকায় কিন্তু খুলনায় চরম পরিস্থিতি পড়েছে সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীরা। বিশেষ করে খুলনায় যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেই ফ্যাক্টরিগুলোর মালিকরা কিন্তু বিপদে পড়েছে। একদিকে কিন্তু তাদের ফ্যাক্টরি বন্ধ, অন্যদিকে কিন্তু তাদের ফ্যাক্টরিতে যে সকল কর্মচারী কর্মকর্তা রয়েছে, শ্রমিক রয়েছে, তাদের কিন্তু তাদের মজুরি গুনতে হচ্ছে। অন্যদিকে কিন্তু ব্যাংকে যে ঋণ নিয়েছেন সেই ঋণের কিন্তু সুদও গুনতে হচ্ছে, যেটা চরম অবস্থায় তাদের দিন কাটছে। একদিকে ফ্যাক্টরি বন্ধ, অন্যদিকে কিন্তু অর্থনৈতিক সমস্যাও তাদের দেখা দিয়েছে। তোমা, আপনাকে একটু আমি জানিয়ে রাখি, খুলনায় কিন্তু প্রায় ৬০টির মতো বেকারি কারখানা রয়েছে এবং সেই সাথে বেশ কয়েকটি আইসক্রিম ফ্যাক্টরিও রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি খুলনার একটি আইসক্রিম ফ্যাক্টরিতে। সেখানে কিন্তু রয়েছেন আমাদের এই ফ্যাক্টরির মালিক মাসুদ হাসান। এখন কিন্তু আমি তার সাথে কথা বলবো যে সার্বিক পরিস্থিতি কি, তাদের এই দীর্ঘদিন বন্ধ থাকার কারণে কি সমস্যায় তাদের পড়তে হচ্ছে। জি, আপনাদের সার্বিক পরিস্থিতি কি? আপনাদের ফ্যাক্টরিতে, আইসক্রিম ফ্যাক্টরিতে দীর্ঘদিনের কাজ নেই, বন্ধ রয়েছে, সেভাবে আপনারা কি কি সমস্যা ফেস করছেন? সার্বিক পরিস্থিতিটা কি আপনাদের? আসসালামু আলাইকুম। ফ্যাক্টরিটা আজকে প্রায় দীর্ঘ ১ মাস ১০ দিনের মতো বন্ধ। তো এই অবস্থায় যেদিন সরকার ঘোষণা করছে ওই দিন থেকেই বন্ধ। তো আমরা খুব দূর অবস্থায় যাচ্ছে, আমাদের দিনকাল সরকারি কোনো পাচ্ছি না। বিদ্যুতের লোকজন এসে খুব ঝামেলা করতেছে এবং আমাদের ফ্যাক্টরিটা বন্ধ আছে। আমাদের বেশ কিছু কর্মচারী আছে, শ্রমিক আছে, তারা সবাই খুব অসহায় দিন কাটাচ্ছি। আমাদের দীর্ঘ প্রায় ১ মাস ১৩ দিনের মতন ফ্যাক্টরিটা বন্ধ। আমরা খুব অসহায়ের ভিতরে আছি। এখন সরকারের কাছে কি আপনাদের কোনো কি চাওয়া? আমাদের সরকার যদি আমাদের এই মুহূর্তে যদি কোনো দিত তাহলে ভালো হতো আর কি। ধন্যবাদ তোমা। আপনি যেভাবে শুনছিলেন যে ফ্যাক্টরি কিন্তু সম্পূর্ণ বন্ধ, তাদের কিন্তু ব্যাংকের অনেক সমস্যা রয়েছে। এই মুহূর্তে কিন্তু তারা চান, বিশেষ করে খুলনার ক্ষুদ্র ব্যবসায়ীরা, সরকারিভাবে যাতে তাদের সহযোগিতা করা হয়, সেই সাথে কিন্তু তাদের ব্যাংকের ঋণও যাতে মওকুফ করা হয় সেই বিষয়টা নিয়ে। তোমা, এই ছিল আমার কাছে খুলনার ক্ষুদ্র ব্যবসায়ীদের সর্বশেষ খবর। বাবুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সহকর্মী বাবুল আক্তারের সঙ্গে। চলে যাচ্ছি পরের সংবাদে। এবারে ঈদের শপিং না করে গরিব, অসহায় ও কর্মহীনদের মাঝে অর্থ বিতরণ করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবনে ব্রিফিংয়ে আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, সকল পর্যায়ের নেতাকর্মীদের ঈদের শপিং না করে এর অর্থ অসহায়, দরিদ্র ও কর্মহীন জনগণের মাঝে বন্টনের আহ্বান জানাচ্ছি। এ সময় কাদের আরও বলেন, সরকারের বিরুদ্ধে বিষোদগার না করে বিএনপিরও জনগণের পাশে দাঁড়ানো উচিত। ভিন্ন বাস্তবতা, দেশ পার করছে সংকটকাল। এই পরিস্থিতিতে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মীদের ঈদের শপিং না করে এর অর্থ অসহায়, দরিদ্র
কর্মহীন জনগণের মাঝে বন্টনের আহ্বান জানাচ্ছি। এভাবেই আমরা এবারের ঈদ উদযাপন করতে চাই ত্যাগের মহিমায় নিজেদেরকে অসহায় জনগণের সাথে একাত্ম করতে। অনেকেরই বাসা বাড়িতে করোনার প্রাথমিক লক্ষণ যেমন কাশি, গায়ে জ্বর, শরীর ব্যথা, গলা ব্যথা এরকম অনেক উপসর্গ দেখা দিচ্ছে। এক্ষেত্রে বাসায় থেকে কি ধরনের চিকিৎসা নেওয়া যেতে পারে এ বিষয়ে কথা বলবো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডাক্তার কৃষ্ণা রূপা মজুমদারের সাথে। আপনার কাছে জানতে চাই, ঢাকায় দেখা যাচ্ছে লোক সমাগম বেড়ে গেছে, এতে করোনা মহামারী হওয়ার সম্ভাবনা কিভাবে বাড়ছে, বা এছাড়া এই মুহূর্তে যারা বাসায় আছেন তারা কিভাবে বাসায় থেকে কি ধরনের চিকিৎসা নিতে পারেন? ধন্যবাদ এশিয়ান টিভিকে, যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমি এই মুহূর্তে বলতে চাই একজন চিকিৎসক হিসাবে, যেহেতু আমি চেম্বারও করছি, এখানে অনেক রোগীর সাথেও দেখা যাচ্ছে যে অনেক পেশেন্টেরই হাঁচি কাশির সমস্যা এবং করোনার মতো অনেক সমস্যা তাদের মধ্যে দেখা যাচ্ছে, কিন্তু সঠিকভাবে শনাক্তকরণ করা যাচ্ছে না, কারণ এটা ইনফ্লুয়েঞ্জার একটা টাইম এবং ভাইরাস একটা সিজনাল ফিভারও অনেকের হতে পারে, যেমন ইনফ্লুয়েঞ্জা হতে পারে, তারপরে ডেঙ্গুর মতো কোনো প্রাদুর্ভাব দেখা যেতে পারে, আর করোনা তো আছেই। তো সর্বপ্রথম আমি বলবো যে আতঙ্কিত না হওয়ার জন্য, মনোবল রাখার জন্য, কারণ মনোবল রাখলেই অনেক সমস্যার সমাধান করা যাবে। জ্বর হাঁচি কাশি মানেই যে এটা করোনা বা অন্য কিছু হতে পারে বা ডেঙ্গু হতে পারে, এই ব্যাপারে আপনারা আগেই ভয় না পেয়ে আপনারা আগে করোনার চিকিৎসাটা ঠিকমতো করবেন এবং স্যাম্পল টেস্ট করাবেন আমি মনে করি। এবং অবশ্যই আপনারা লকডাউন একটু শিথিল হয়েছে, কিন্তু আপনারা যদি মনে করেন যে আপনার কিছু কোমরবিড কন্ডিশন আছে, যেমন ডায়াবেটিস, অ্যাজমার সমস্যা, ফুসফুসের সমস্যা, যারা স্মোকিং করে বিশেষ করে তাদের যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে অনেক বেশি সতর্ক হতে হবে। এবং গর্ভকালীন মা এবং দেখা যাচ্ছে যে নবজাত শিশু তো অবশ্যই আছে। এবং আমি আরেকটা বলতে চাই যে যাদের বিসিজি ভ্যাকসিনেশন দেওয়া আছে বা ইপি শিডিউল দেওয়া আছে, বা যারা এখনো শিডিউল এর মাঝামাঝিতে আছে, তারা বিভিন্ন গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরের টিকাগুলো দিয়ে নেবেন। এটা ইমিউনিটি বাড়ানোর একটা অন্যতম একটা কার্যকরী একটা আশা বহন করে বলে সবাই এটা বলছে এবং অন্যান্য কান্ট্রিতেও তাই বলছে। এই জন্য হাঁচি কাশি মানেই যে আপনার করোনা হয়ে যাচ্ছে এরকম ভাবার কোনো কারণ নাই, তবে আমাদেরকে অবশ্যই সেফটি মেজার নিতে হবে। তবে সবসময় মনে রাখতে হবে যে হাঁচি কাশি মানে হচ্ছে গলা ব্যথা মানেই করোনা নয়, করোনার সাথে অবশ্যই জ্বর আসবে। জ্বর ছাড়া করোনা খুব কম হয়। হ্যাঁ, তবে কিছু রোগী আছে যারা অ্যাসিম্পটোমেটিক থাকে, যাদের ক্ষেত্রে বোঝা যায় না যে তাদের এটা করোনা কিনা, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টরা, তাদের অনেক সাইন সিমটম গুলো অনেক দেরিতে প্রকাশ পায়। সেক্ষেত্রে তারা অ্যাসিম্পটোমেটিক, এবং যদি কারো প্রিভিয়াস হিস্ট্রি থাকে যে কোনো করোনা সন্দেহভাজন বা করোনা রোগীর সংস্পর্শে গিয়েছিলেন, বিদেশ ফেরত কারোর সংস্পর্শে গিয়েছিলেন, তাদের ক্ষেত্রে তো একটা ঝুঁকি থেকেই যায়। সেজন্য আমি বলবো যে আতঙ্কিত না হয়ে হাঁচি কাশি হলে হাঁচি কাশি চিকিৎসা, হাঁচি কাশির শিষ্টাচার মেনটেন করা, এসব কথা আসলে অনেকজনই বলে ফেলেছে। তারপরেও আমি বলছি যে আপনারা খাবার দাবারের ক্ষেত্রে মেনটেন করবেন, শিষ্টাচার মেনটেন করবেন হাঁচি কাশির ক্ষেত্রে। এবং আমি বলবো সবসময় আপনারা বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করবেন, প্রয়োজনে ডাবল মাস্ক ব্যবহার করবেন, গ্লাভস তো আছেই। এভাবে ছোট ছোট জিনিস থেকেই কিন্তু করোনা ছড়াচ্ছে, এমন না যে অনেক বিরাট কিছু ভ্যাকসিন বা অনেক ডাক্তার রূপা, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডাক্তার কৃষ্ণা রূপা মজুমদারের সাথে। চলে যাচ্ছি পরের সংবাদে। হবিগঞ্জ থেকে সবশেষ করোনা পরিস্থিতির খবর জানাচ্ছেন সহকর্মী এস এম সুরুজ আলী।
মোকাবেলা বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অব্যাহত প্রচার অভিযান রয়েছে। বিশেষ করে জেলা যুবলীগের পক্ষ থেকে ও রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রচার অভিযান শুরু থেকে তারা অব্যাহতভাবে করে যাচ্ছেন। আমার সাথে আজ যুক্ত হয়েছেন অবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক জনাব আতাউর রহমান সেলিম। আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? আমরা প্রচার অভিযান করেছি, লিফলেট বিতরণ করেছি, মাইকিং করেছি। আমি রেড ক্রিসেন্ট থেকে ভলান্টিয়ারদেরকে নিয়ে করেছি, আবার যুবলীগের পক্ষ থেকে করেছি। পাশাপাশি লকডাউন শুরু থেকেই আমরা খাবার বিতরণ করেছি 500 দরিদ্র পরিবারের মধ্যে, প্রতিদিন 500 পরিবারের মধ্যে। রমজান শুরু হয়েছে, সেই থেকে আমরা পৌরসভার বিভিন্ন অলিগলিতে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে খাবার বিতরণ করছি, আবার যুবলীগের পক্ষ থেকেও করছি। রেড ক্রিসেন্ট সদর দপ্তর থেকে 500 প্যাকেট দেওয়া হয়েছিল, সেইটাও বিতরণ করেছি। আবার নিজের পক্ষ থেকেও আমি 1000 পরিবারের মধ্যে চাল, আলু, ডাল এগুলো আমরা বিতরণ করেছি। দর্শক, এ পর্যায়ে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান রিজু। কুষ্টিয়ায় করোনা পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে নিম্ন আয়ের মানুষের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন। আপনাকে জানিয়ে রাখি যে কুষ্টিয়ায় করোনা সন্দেহে এ পর্যন্ত 889টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। সেখান থেকে 749টি নমুনা পরীক্ষা সম্পূর্ণ হয়ে কুষ্টিয়া সিভিল সার্জনের হাতে এসে পৌঁছেছেন। সিভিল সার্জনের সাথে আমি কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে এ পর্যন্ত 18টি নমুনা তারা পজিটিভ পেয়েছেন। এর মধ্যে 5 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং বাকি যেই 13 জন রয়েছেন তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। আমি আপনাকে আরো একটু জানিয়ে রাখি যে এই যে আজকে কিন্তু 3 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তার মধ্যে 2 দম্পতি ঢাকাতে চিকিৎসারত অবস্থায় পালিয়ে কুষ্টিয়া আসার পথে রাজশাহীতে কিন্তু পালিয়ে আসার সময় তাকে কিন্তু পুলিশ আটক করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল আইসোলেশনে ভর্তি করে এবং তার একটি শিশু বাচ্চা ছিল, সেই শিশু বাচ্চাটিরও নমুনা পরীক্ষা করলে তারও কিন্তু পজিটিভ পায়। আজকে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। আপনি আরো জানতে চেয়েছিলেন যে আসলে নিম্ন আয়ের মানুষদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখেছি যে কুষ্টিয়ার জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং সামাজিক সংগঠনগুলোর কিন্তু উদ্যোগে কিন্তু হত দরিদ্র মানুষ এবং যারা ঘরবন্দি হয়ে কর্মহীন হয়ে পড়েছেন সেই সব মানুষের বাড়ি বাড়ি কিন্তু খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে। আমরা লক্ষ্য করেছি যে বিশেষ করে যারা ছিন্নমূল মানুষ যারা রয়েছে তারা খাবারের জন্য কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থাকে, তাদের জন্য কিন্তু ইফতার আগ মুহূর্তে কুষ্টিয়ার জেলা প্রশাসন এবং সামাজিক সংগঠনগুলো কিন্তু রান্না করা খাবার তাদের হাতে পৌঁছে দিচ্ছেন। আপনি জানেন যে আগামীকাল থেকে কিন্তু এই যে শপিং মল এবং দোকানপাটগুলো খোলা হবে। আমরা লক্ষ্য করেছি যে আজকে কিন্তু দোকান মালিক সমিতিরা তারা কিন্তু সকল ব্যবসায়ীদের সাথে তারা একটি মত বিনিময় করেছেন যে কিভাবে তারা এই যে সরকারের নির্দেশনাগুলো মেনে চলবেন এবং মেনে চলেই তারা আগামী কালকে থেকে দোকানপাটগুলো খোলা রাখবেন। তমা, এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে সর্বশেষ। রিজু, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে সংযুক্ত হয়েছিলেন সহকর্মী হাসিবুর রহমান রিজু। এ পর্যায়ে চলে যাচ্ছি এমজিএইচ গ্রুপ আন্তর্জাতিক সংবাদে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে সারা বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,76,000-এ। আক্রান্ত হয়েছেন মোট 40,30,000-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 78,616 জনের। গতকালও দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন 1,500-এর বেশি মানুষ। যুক্তরাজ্যে মৃত্যু হয়েছে 31,241 জনের। ইটালিতে মৃত্যু হয়েছে 30,241 জনের। এছাড়া স্পেনে 26,229 এবং ফ্রান্সে 26,230 জনের মৃত্যু হয়েছে। হঠাৎ করে করোনা ভাইরাসের মৃত্যুর প্রকোপ বেড়েছে ব্রাজিলে। গতকাল ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে মৃত্যু হয়েছে 804 জনের। দেশটিতে মৃতের সংখ্যা 10,000 অতিক্রম করেছে। Soldiers and police staged the largest coronavirus patients since the start of the outbreak. They're evacuating fragile hit by the virus. সারা বাংলা প্রসঙ্গ। কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে 2 রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছে। সকালে টেকনাফের ওয়াইকং ইউনিয়নের সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। টেকনাফ থানার ওসি জানান, রাতে ইয়াবা পাচারের খবরে টেকনাফ থানা পুলিশের একটি টিম উলুবনিয়া এলাকায় পৌঁছলে মাদক কারবারিরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে 2 রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়। তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে মাদক ও গুলি উদ্ধার করা হয়েছে।
করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে দেশের কারাগারগুলো থেকে কম সাজাপ্রাপ্ত অপরাধীদের মুক্তি দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের 2টি কারাগার থেকে 15 জন বন্দী মুক্তি পেয়েছেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2-এর জেলার বাহারুল ইসলাম জানান, এই কারাগার থেকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ফৌজদারি কার্যবিধি 401 ধারায় 13 বন্দী মুক্তি দেওয়া হয়েছে। এছাড়াও কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে 2 বন্দী মুক্তি দেওয়া হয়েছে। দর্শক, এ পর্যায়ে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ডিএম সামান উদ্দিন। সামান, কালিয়াকৈরে করোনার সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? তো আপনাকে ধন্যবাদ। আমি যদি কালিয়াকৈরের সর্বশেষ জানাতে চাই তাহলে বলতে হয় কালিয়াকৈর পর্যন্ত 600 নমুনা শনাক্ত করে পাঠানো হয়েছিল, তার মধ্যে 35টি পজিটিভ, 16 জন এর মধ্যে সুস্থ বাড়ি ফিরছেন। তবে আজ থেকে আবার কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকায় একজনকে পজিটিভ পাওয়ার ফলে কালিয়াকৈর নির্বাহী কর্মকর্তা জন হাফিজুর রহমান ওই এলাকাটি বিশেষ করে ওই বাড়িটিকে লকডাউন ঘোষণা করেছে। আর এই করোনার কারণে সবচেয়ে বিপাকে পড়েছে যারা নিম্ন শ্রেণীর খেটে খাওয়া লোক, এমনকি মধ্যবিত্ত লোক। নিম্ন শ্রেণীর লোক যারা, তারাই কিন্তু হাত পাততে পারে বিভিন্ন জায়গায়, যে কিন্তু যারা মধ্যবিত্ত লোক তারা হাত পাততে চায় না। এই মুহূর্তে আমার সাথে আছেন কালিয়াকৈর আটাবহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বর্তমান আওয়ামী লীগের আটাবহা ইউনিয়নের বর্তমান সভাপতি যারা এম এ আলিম। উনি একটু জানাবেন যে আসলে মধ্যবিত্ত যারা আছেন বা কি ধরনের সহযোগিতা দিচ্ছেন আমাকে একটু জানাবেন। আসসালামু আলাইকুম। আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমাদের মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনাব আলহাজ অ্যাডভোকেট আকমা মুজাম্মেল হক সাহেব, উনি এই পর্যন্ত 3বার আমার ইউনিয়নে অনুদান দিয়েছেন। শুধু আমার ইউনিয়নে নয়, কালিয়াকৈর উপজেলার 9টি ইউনিয়নে উনি এভাবে অনুদান দিয়েছেন। আবার 4র্থবারের মতো উনি অনুদান দিবেন। সে অনুদানের তারিখ ঘোষণা করা হয়েছে 14 তারিখ। আজকেও মাননীয় মন্ত্রী মহোদয় কালিয়াকৈর উপজেলাতে আসছিলেন, এসে বিভাজন করে গেছেন যে কোন ইউনিয়নে কতগুলি জনসংখ্যা বাদ রয়েছে। এর মধ্যে মধ্যবিত্ত পরিবার যারা আছে তাদেরকেও ঢোকানো হয়েছে। তবে এই 4র্থবারের মতো যদি অনুদান দেওয়া হয় তাহলে আমাদের ইউনিয়নে, এমনকি কালিয়াকৈর উপজেলার মধ্যে আর কোনো লোক বাকি থাকবে না আমার মনে বলে। তমা উনি যেমনটি বলেছিলেন যে 3য়বারের মতো আমাদের এই কালিয়াকৈর বিভিন্ন জেলায় মাননীয় মন্ত্রী মহোদয় অনুদান দেওয়া হয়েছে এবং 4র্থবারের মতো তারা আবারও অনুদান দিয়ে যাবেন। এবং এই ছিল আমার কাছে কালিয়াকৈরে করোনার সর্বশেষ। সামান, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর কালিয়াকৈর থেকে সহকর্মী ডিএম সামান উদ্দিনের সাথে কথা বলছিলাম। এ পর্যায়ে চলে যাব কক্সবাজার থেকে, সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী মোহাম্মদ শফিক। শফিক, কক্সবাজারে করোনার সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শফিক, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। কক্সবাজারের সর্বশেষ করোনার কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। কক্সবাজারের যে আগামীকাল যে দোকান খোলার মার্কেটগুলো খোলার যে একটা সিদ্ধান্ত নিয়েছে সে ব্যাপারে আমি কিছুক্ষণ আগে কক্সবাজার জেলা প্রশাসন অর্থাৎ মোহাম্মদ কামাল হোসেনের সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে কিন্তু জানিয়েছেন কক্সবাজারে কিন্তু সরকারের যে সিদ্ধান্ত ছিল অর্থাৎ আগামীকাল 10ই মে অর্থাৎ আগামীকাল থেকে এখানে কিন্তু সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নিয়েছিল জন্য সে কিন্তু সিদ্ধান্ত কিন্তু বহাল থাকে। তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলে দোকানগুলো কিন্তু খোলা রাখবে এমনটা জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। তবে আমি কিছুক্ষণ আগে কক্সবাজার চেম্বার অফ কমার্সের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি এবং কক্সবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে যেটা জানিয়েছেন, কক্সবাজার শহরের মধ্যে যে 18টি যে মার্কেট রয়েছে সেগুলো কিন্তু তারা বন্ধ রাখার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। যেহেতু করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে রক্ষা করার জন্য তারা এই সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করেছে। এই সিদ্ধান্ত কক্সবাজারের যারা শাসন মহল রয়েছে তারা কিন্তু অবশ্যই এটা কিন্তু স্বাগতম জানিয়েছেন, সাধুবাদ জানিয়েছেন। তবে
অবশ্যই আমি যদি কি সেক্ষেত্রে যদি কি কক্সবাজারে যদি কি আজকে যদি করোনার যদি একটা আপডেটে আমি আপনার মাধ্যমে জানিয়ে রাখি, কক্সবাজার গত 24 ঘন্টায় কিন্তু 146 জনের কিন্তু নমুনা টেস্ট করা হয়েছে। সেখান থেকে আজকে কিন্তু 6 জন কিন্তু করোনা রোগী এখানে কিন্তু শনাক্ত করা হয়েছে। এভাবে কিন্তু প্রতিদিন যদি কক্সবাজার কিন্তু প্রতিদিন কিন্তু করোনা রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই পর্যন্ত গতকাল 4 জন এবং এর আগে 21 জন সহ কক্সবাজারের সংখ্যা মোট 81 জন কিন্তু করোনা রোগী এখানে শনাক্ত করা হয়েছে। পাশাপাশি একজন রোগী কিন্তু কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যুবরণ করেছে এবং পাশাপাশি কক্সবাজারের এখানে প্রায় 14 জন করোনা রোগী সুস্থ হয়ে তারা কিন্তু হাসপাতাল ত্যাগ করেছে। তবে আমি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, কক্সবাজারে কিন্তু দিন দিন করোনার। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি পরের সংবাদে। বরগুনায় করোনা আক্রান্ত সুস্থ রোগীদের মাঝে বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ এসব প্রণোদনা প্রদান করেন। বরগুনায় করোনায় আক্রান্ত 37 জন রোগীর মধ্যে 29 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। প্রত্যেককে 10,000 টাকা করে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। টাঙ্গাইলের সখীপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল কাদের মিয়ার উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। দুপুরে সখীপুর পৌরসভা কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ। এ সময় তিনি তার লিখিত বক্তব্যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার উপর বর্বরোচিত হামলার মূল আসামিদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি ভবিষ্যতে এরকমভাবে অন্য কোনো মুক্তিযোদ্ধার উপর হামলার ঘটনা যেন না ঘটে সেজন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর খেয়াঘাটগুলোতে বিনা ভাড়ায় খেয়া পারাবারের ব্যবস্থা গ্রহণ করেছেন স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান। এই খেয়াঘাটগুলোতে প্রতিদিন প্রায় 1 লাখ লোক পারাপার হয়ে থাকে। বেশ কিছুদিন যাবৎ খেয়াঘাটের মাঝিরা যে যার ইচ্ছে মতো নৌকা পারাপারে যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করত। তিনি শনিবার দুপুরে নারায়ণগঞ্জ কলেজের মাঠে শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের সময় এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স হাব ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল ও নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রুমন রেজা। করোনা শুরু থেকে এখন পর্যন্ত নারায়ণগঞ্জের 2,500 উপজেলার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। সকালে উপজেলার দুপ্তরা ইউনিয়নের বান্টি বাজারে যুবলীগের উদ্যোগে 1,000 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। এ সময় বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে অসহায় মানুষের পাশে সবসময় তিনি থাকবেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি আহমেদুল কবির উজ্জ্বল, দুপ্তরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদা মোশাররফ। আর উপস্থিত ছিলেন দুপ্তরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বাকির ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুর হোসেন ও সহ সভাপতি শরীফ সরকার সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান এবার ই ভ্যালি ব্যবসা বাণিজ্যের সংবাদ। গাইবান্ধা জেলায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। দুপুরে জেলা খাদ্য গোডাউন চত্বরে এর উদ্বোধন করেন গাইবান্ধা সদর আসনের এমপি হুইপ মাহবুবারা বেগম গিনি। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মাসুদুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম প্রমুখ। জেলায় মোট ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ধান 17,142 মেট্রিক টন, সিদ্ধ চাল 23,683 মেট্রিক টন ও আতপ চাল 1,628 মেট্রিক টন।
এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইলে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।